আমি যদি মিথ্যা বলি তাইলে আমাকে সবাই ধরে নিয়ে বাইন্দাতন, কিন্তু আমি যদি সত্য বলি তাইলে যারা আমার সাথে শত্রুতামি করতেছে তাদেরকে যে আপনি ধরবেন। এই যে টাকা খরচ করে যা খাচ্ছেন এসে না খেয়ে থাকা ভালো। 10-12 বছর পর ডায়াবেটিস হবে কিনা আজকে বলে দিতে পারেন। আপনি ইবলিসের ভালো চিন্তা করলে হবে না, আপনার ভালো চিন্তা করুন। হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কিনা হার্ট অ্যাটাক হওয়ার 30-40 বছর আগে বোঝা যায়। আপনারা অবশ্যই ফিলিস্তিনিদের জন্য আর কিছু না পারেন দোয়াটা করবেন। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মামুনুল হক সাহেব, মানে মাওলানা। আমরা জোরে ওনার জন্য, আমি জানি না এটা জায়েজ হবে কিনা। আসসালামু আলাইকুম। নিজের ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসার প্রয়োজনে আমি আজকে এখানে এসেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা লাইভতে আসতে পারলাম শেষ পর্যন্ত। তো আপনারা আজকে এখানে যারা এসেছেন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে ভালো থাকতে চাই। তাহলে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জায়গা নেই। তাহলে কোষ খালি, ডায়াবেটিস নেই, এটা খুব ভালো করে বুঝতে হবে। বলেন ডায়াবেটিসের মূল কারণ কি? কোষে জায়গা নেই। বলেন ডায়াবেটিসের মূল কারণ কি? তাহলে কোষ খালি মানে কি নাই? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের ডায়াবেটিস রোগীর কোষ খালি করাটা হলো আমাদের চিকিৎসা। আমাদের চিকিৎসা কি? রোজা। রোজা, এই যে আমি ফাস্টিং কেন বললাম? রোজা। আমি যে খাচ্ছি না, হ্যাঁ, আর উনি খায় 6 বেলা, তাহলে এখন আমার শরীরে চিনি বেশি ঢুকবে নাকি ওনার শরীরে চিনি বেশি ঢুকবে? তাহলে ডায়াবেটিস রোগীর উচিত 6 বেলা চিনি খাওয়া, কিন্তু দেখেন ওনার বইতে এইখানে লিখে দিয়েছে 6 বেলা চিনি খেতে হবে। আমরা যারা ডায়াবেটিসের ডাক্তার দেখাই, দেখেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা, এটা বারডেমের বই, ঠিক আছে? তো আপনারা কে কে ডায়াবেটিসের বই ফলো করেছেন হাত তোলেন, মানে যাদের ডায়াবেটিস আছে কার কার একটু হাত তোলেন। ডায়াবেটিস আছে কার? আগে করলো, হ্যাঁ হাত তোলেন। আপনি আগে করেন নাই? আপনার ডায়াবেটিস ছিল না কখনো? ও, ইউ আর লাকি পারসন। দেখি হাত তোলেন। ওকে, তাহলে দেখেন সবাই যারা এইরকম একটা বই পেয়েছেন, তো বইয়ের খাবারের তালিকাটা আমি পড়ে শোনাবো সবাইকে। তো যারা নতুন আছেন তাদেরকে শোনাই। দেখেন ওনার মতো একটা বয়সী লোক যাকে 1600 ক্যালোরির মতো খাইতে দেওয়া হবে, 1600 ক্যালোরি একটা চার্ট। তাহলে আটার রুটি 3টা ছোট পাতলা সকালে। তাহলে আমরা জানি রুটি মানে কি? চিনি। তাহলে সকালে উঠে সে চিনি খাচ্ছে। তারপরে ডাল আছে, আবার ডিম কুসুম ছাড়া। তো গতকাল পরশু তার আগের দিনের আলোচনা কুসুম গুরুত্বপূর্ণ কেন, এটা নিয়ে কিছুটা আলোকপাত করেছে, আরও করব। আমরা তো রেগুলার কথা বলছি। আগামীকাল আর পরশু মানে বুধ এবং বৃহস্পতি আমাদের লাইভ সেশন হবে না, শুক্রবারে ইনশাল্লাহ আবার হবে। তো আপনারা সবাই শুক্রবারে আসবেন, আর শুক্রবারে ইনশাল্লাহ 11টা বাজে আপনারা রেডি থাকবেন, যে যেখানেই থাকেন ওখান থেকে বসে বসে লাইভ দেখবেন। উনি যে 6 বছর ধরে ডায়াবেটিস পুষছে, কেমনে পুষছে সেটা আমরা অ্যানালাইসিস করতেছি, ডিসেকশন করতেছি। এবং আমি যদি মিথ্যা বলি তাইলে আমাকে সবাই ধরে নিয়ে বাইন্দাতন, কিন্তু আমি যদি সত্য বলি তাইলে যারা আমার সাথে শত্রুতামি করতেছে তাদেরকে যে আপনি ধরবেন। কথা বুঝেন নাই? তাহলে এখন আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন আপনাদেরকে এরকম একটা তালিকা দেওয়া হয়েছে না, যে সকালে উঠে এরকম রুটি খাবেন। তাহলে রুটি মানে যে কি চিনি এইটা আপনি জানতেন না বলেই খাইছেন, ঠিক না ভাই? আপনি জানতেন রুটি মানে চিনি? না, জানতেন কিনা? আগে জানতেন কিনা এই 6 বছর ধরে? মানে রুটি মানে যে চিনি জানতেন? 6 মাস থেকে জানি। 6 মাস থেকে জানেন, হ্যাঁ। তার মানে 6 বছর ধরে উনি যে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছেন, দেখাইছেন, নিয়মিত ভিজিট দিছেন। এমনি কোনো ডাক্তার বলেননি। হ্যাঁ, এই তো সেটাই তো, মানে ভিজিট দিছেন, টাকা দিয়ে প্রেসক্রিপশন নিছেন, ওষুধ খাইছেন, পরীক্ষা করাইছেন, সেটা আবার ডাক্তারকে দেখাইছেন, হ্যাঁ। তো ওনারা ওনাকে এই রুটি মানে যে চিনি এ কথা বলেননি। শুধু বলেননি তা না, ওনাকে আরও চিনি খেতে দিয়েছেন সকালে, আবার 11টা বাজে। এরপরে আবার চিনি খাবে হচ্ছে দুপুর 2টা-2:30 বাজে, মানে আরেকবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। কারণ তার চিনি বেশি, তো এখন চিনি তো যেন কমে না যায় সেই ব্যবস্থা করতে হবে। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? মানে ওর রক্তে চিনি বেড়ে গেছে ওনার, তাহলে চিনিটা যেন কমে না যায়, মানে যেন বাড়তেই থাকে এবং কোনোদিন যেন ভালো না হয়, সেই বুদ্ধিটা হলো এইটা। তাহলে এইখানে এটার নাম হবে আমরা ডায়াবেটিস নিয়মিত করি। বুঝেন নাই? মানে ডায়াবেটিস রোগী যেন কোনোদিন ভালো হয়ে না যায়, এটা যেন নিয়মিত আসে। তাহলে মাসে মাসে যেন দেখায়, কোনোদিন যেন ভালো নয়, এটা আমরা যেন নিয়মিত করি। তাহলে এটার নাম হলো ডায়াবেটিস নিরাময় করি না, ডায়াবেটিস নিয়মিত করি। বুঝলেন নাই?
তাহলে আমরা এখন ডায়াবেটিস ভালো হওয়ার চিকিৎসা নিয়ে আলোচনা করছি না। ভালো হওয়ার চিকিৎসা তো রোজা, আর ডায়াবেটিস পোষার চিকিৎসা হলো 6 বেলা চিনি খাওয়া। বুঝেন নাই? বলেন ডায়াবেটিস পোষার চিকিৎসা কি? 6 বেলা চিনি খাওয়া, 6 বার চিনি ঢুকানো, চিনি আরও বাড়ানো, আর ওষুধ আর ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকানো, ঢুকায় কোষের 12টা বাজানো, যার ফলে চোখ নষ্ট হবে, লিভার সিরোসিস হবে, কিডনি ড্যামেজ হবে। বুঝতে পারছেন? তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে, তারপর চোখে সমস্যা হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে, নার্ভ ড্যামেজ হবে। বুঝলেন? তো ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস হবে, পেটের সমস্যা হবে, তারপরে স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হবে, তারপরে আঙ্গুল কাটা লাগবে ডায়াবেটিস রোগীর, তারপরে হচ্ছে যে লিভার সিরোসিস হইয়া লিভার ট্রান্সপ্লান্ট লাগবে, তারপরে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিস লাগবে, তারপর কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে। এটা হলো একটা রোগীকে আরও বড় রোগী বানানোর জন্য এই হলো তরিকা। তাহলে ডায়াবেটিস রোগীকে পুষতে হলে বলেন 6 বেলা চিনি খেতে হবে, কথা বলেন, আর ওষুধ খেতে হবে, আর ইনসুলিন দিতে হবে। এইভাবে আপনি নিজের 12টা বাজানোর জন্য যা যা দরকার সব আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো দেখেন উনি সেটা 6 বছর ধরে পুষছেন। তো এখন আমরা চিকিৎসা করতেছি কোষ খালি করব কিভাবে? তাহলে বলেন রোজা কোষ খালি করার জন্য। তারপর যেহেতু ডায়াবেটিস, আমি চিনি খাওয়া কিছুদিনের জন্য সাময়িক বন্ধ রাখবো, কারণ আগে বেশি খেয়ে ফেলাইছি, এখন চিনি ঢুকার জায়গা নেই, এই জন্য চিনি ঢুকলে পরে সমস্যা হচ্ছে, এই জন্যে ভাত রুটি ফল দুধ সাময়িকভাবে বন্ধ। আমি কিন্তু ভাত খাই, কিন্তু আমার সুগার বাড়ে না। বোন আপনি খান। আর কে কে মানছে আমাদেরকে? এই দুজন আমার পরিচিত। আর এনিওয়ান পুরান রুগী কে আছে যারা মেনে ভালো হয়েছেন? আপনি খান, গুড। আর কে আপনি মানছেন? আর কে মানছে? আর সব নতুন কে কে হাত তোলেন তো? ও তা তো সবই নতুন, তাইলে আর হ্যাঁ ওকে। তাইলে আমরা যারা এখন জেকে লাইফস্টাইল ফলো করি, তারা এখন ভাত খায়, মাঝে মাঝে চেক করি, মাঝে মাঝে রসগোল্লা খেয়ে বা সাবিত্রী খেয়ে দেখি বাড়ে কিনা, দেখি বাড়ে না, তার মানে আমরা সুস্থ। ও কথা বুঝেন নাই? আচ্ছা, এখন কিভাবে সুস্থ থাকি? কারণ হচ্ছে আমরা যখন রুগী কেউ থাকে, মনে করেন আপনার ডায়াবেটিস আছে, যেমন ভাই, তো ভাই তো এখন চিনি খেলে চিনি বাড়ে, বলেন চিনি খেলে চিনি বাড়ে, এটা তো বাচ্চাও বুঝে, বলেন বাচ্চা বুঝে, খালি আমাদের বিশেষ অজ্ঞরা বুঝে না আর কি। বুঝেন নাই? বলেন চিনি খেলে চিনি বাড়ে, বাচ্চাও বোঝে, বিশেষ অজ্ঞরা বোঝে না, যারা ডায়াবেটিস পোষে। ঠিক আছে? এটা বাংলাদেশের কথা বলতেছেন, আমি অস্ট্রেলিয়া কানাডা ইউএস, মানে যারা পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ডাক্তার তাদের কথা বলতেছে। আমাদের এরা তো পবিত্র মাশাআল্লাহ, এদের কোনো দোষ নেই, কারণ ওদের কথা বললে আবার এসে আমার এনে ঝামেলা। তা আমি আসলে কারো ডাক্তারদের বিরুদ্ধে বলছি না, দ্য সিস্টেম দে আর ফলোয়িং, আমি বলতেছি সিস্টেমের কথা। তাহলে সিস্টেম বলতেছে যে ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাইতে হবে। আমি বই ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই দেখেন, এই যে দুপুরে আবার 2:30 বাজে কি খাবে? 300 গ্রাম ভাত খাবে, হ্যাঁ, তারপর হচ্ছে মানে 2.5 কাপ ভাত খাবে। আচ্ছা, তারপর হলো মাছ বা মাংস খাবে 2 টুকরা, তারপর হচ্ছে ডাল খাবে, ডাল মানে চিনি জানেন তো, তারপর হচ্ছে সবজি খাবে, আরও সবজি, তো 2 রকমের সবজি আছে, সালাদ জাতীয় একটা সবজি আর একটা হলো এমনি সবজি, তো খাবে। বিকেলে আবার মুড়ি বিস্কিট খই, ও মা, হ্যাঁ, অথবা ফল। আবার রাতে 8টা-9টা আবার রুটি খাবে, মানে রুটি মানে কি? চিনি, আবার মাছ মাংস, আবার ডাল, তারপর ঘুমানোর আগে বলে দুধ খাবে, মানে 11টা বাজে, রাত 11টা বাজে দুধ খাবে। তাহলে এখন ঘুমাবে কোন সময়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঘুমাইতে যাবো এশার পরে, আর ঘুমানোর 2-3 ঘন্টাকে খাওয়া শেষ করবো। তাহলে আসরের পর বা মাগরিবের পর খাওয়া শেষ করলি এশার পরে আমরা ঘুমে যাবো, তারপরে উঠে তাহাজ্জুদ পড়বো, আবার ফজরের নামাজ পড়বো। এটা হলো আমাদের ইসলামী তরিকা এবং আমাদের পূর্বপুরুষদের এটাই তরিকা, এবং এটাই বিজ্ঞানসম্মত। এটাই বিজ্ঞানসম্মত, মানে এটা বিজ্ঞানসম্মত, এটা কোরআন হাদিস সম্মত, এবং এটা হলো পূর্বপুরুষদের আমাদের যে মানে নীতি, যেটা আমাদের পূর্বপুরুষদের আমাদের ধারা, হ্যাঁ ঠিক আছে, আমাদের জিনগত যেভাবে আমরা এসেছি এই। ওকে, মনে থাকবে? আপনারা অবশ্যই ফিলিস্তিনিদের জন্য আর কিছু না পারেন দোয়াটা করবেন, আমার কথা বুঝতে পারছেন? এবং অবশ্যই সাহায্য সহযোগিতা যে যে চ্যানেলেই পারেন, আমরা তো রেগুলার করতেছি, কিন্তু এইসব বলা উচিত না, কারণ দান করে না বলাই ভালো। তবে বলা হলো উৎসাহ দেওয়ার জন্য, যেন আপনারাও দেন, এইটা আর কি, উৎসাহ দেওয়া। আর আমরা কিছু না পারি দোয়া করতে পারবো না? দোয়া তো করতে পারবো। আসসালামু আলাইকুম হুজুর, হুজুর চলে আসেন, আইসা একটু আপনার মূল্যবান বক্তব্য এখানে দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আসেন, আপনারা বসেন প্লিজ, যেহেতু লাইভ সেশনের মাঝখানে। তো আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মামুনুল হক সাহেব, মানে মাওলানা
আমরা জোরে ওনার জন্য, আমি জানি না এটা জায়েজ হবে কিনা। আসসালামু আলাইকুম। জি প্লিজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। নিজের ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসার প্রয়োজনে আমি আজকে এখানে এসেছি। ইনশাল্লাহ হয়তো আশা করি আপনারাও যারা আসছেন এখানে আপনাদের সকলের সুচিকিৎসা হবে এবং আমরা সুস্থ থাকার জন্য সহযোগিতা পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তাহলে ওনাকে নিয়ে সব একটু ইয়া করে যে ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি ঠিক আছে, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ, তো আমরা যে আলোচনাটা করছিলাম যে আজকে যাদের কাছ থেকে আমরা দিন শিখছি, যারা আমাদেরকে দিনী বিষয়গুলোকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি অনেক দিন ধরে আহ্বান করছিলাম যে ওনারা যেন এই যে ওনার মতো একজন মানুষ, উনি যদি সুস্থ হন তাহলে ওনার দ্বারা আরও লাখ লাখ মানুষ সুস্থতার রাস্তা পেয়ে যাবে ইনশাল্লাহ। অতীত নিয়ে ভাবি, যেটা আমার কোনো হেল্প করে না, বরং আমার ঘুম নষ্ট করে। যেমন ওনার অতীতের চিন্তা ওনার ঘুম নষ্টের জন্য দায়ী, আর ভবিষ্যৎ সম্পর্কে আমার তো মনে হয় আর জীবনে ঘুম হবে না এই চিন্তা করতেছে, তার মানে ওর জীবনে ঘুম হবে না, তার মানে আগেও হয় নাই, তো তাহলে ভবিষ্যতে হবে না। তাহলে যে বিশ্বাস করে যেটা হবে না সেটাই ঘটবে, মানে মস্তিষ্ক কমান্ড পাইছে যে ওর ঘুম হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আর হবে না। বাট আপনি যদি মস্তিষ্ককে কমান্ড করেন ঘুম হবে না, কেন হবে, হবে না হওয়ার কি আছে, তাহলে ও ভাববে হ্যাঁ ঘুম তো হবেই। মানে আপনি যা ভাববেন আপনার ব্রেন সেটাই করে দেখাবে। যেমন আপনারা ভাবছেন রুগী হবেন, তো হয়েছেন। আপনারা ভাবছেন বয়স হলে তো রুগী হবে, তো হয়েছেন। কিন্তু আপনি যদি ভাবতেন বয়স হলে রুগী হবে না, তাহলে হইতেন না। তার মানে এটা আপনাদের একটা সাবকনশাস চয়েস যে আমি রুগী হব, কারণ আপনাকে অলরেডি সাবকনশাস এভাবে ডিজাইন করে দিছে আশেপাশের সব কিছু মিলে যে তোমার বয়স হবে তুমি রুগী হবা, তোমার ডায়াবেটিস হবে তুমি 6 বেলা খাবা, তারপর ইনসুলিন হবে, তারপর তুমি হার্ট অ্যাটাক হবে, তারপর রিং পরাবা। মানে সবাই যা করতেছে আপনার সাবকনশাস ডিজাইন হয়ে গেছে এবং আপনিও নিজেই এই ডিজাইনের একটা অংশ হয়ে গেছেন। এখন আপনি অযাচিতভাবে, অর্থাৎ মানে অসচেতনভাবে, অবচেতনভাবে আপনি রুগী হচ্ছেন। মনে রাখবেন আল্লাহ তাআলা প্রথমে পরিকল্পনা করলেন যে তিনি মানুষ বানাবেন, পৃথিবী বানাবেন, একটা পরিকল্পনা হাতে নিলেন, পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করলেন। ঠিক আছে? তাহলে আপনার একটা পরিকল্পনা আগে নিতে হবে। এই পরিকল্পনা নেওয়ার জন্য আমরা আপনাকে সাহায্য করব। আর পরিকল্পনা আমরা কিভাবে নিব তার জন্য আপনার এই যে পরীক্ষাগুলা, যেমন হোমায়ার, ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের একটা গাইডলাইন, আর এটা হলো আপনাদের একটা গাইড মানে বই, যেটা দিয়ে আপনি প্ল্যানার, যে আপনার পরিকল্পনা, প্ল্যানার মানে কি পরিকল্পনা, তো এইটা হচ্ছে আমাদের পরিকল্পনার বই। আর পরিকল্পনার ভিত্তি হলো আপনার কোষে জায়গা আছে কিনা, ভিটামিন ডি লেভেল কত, টিজি এইচডিএল রেশিও কত, হ্যাঁ। আর এটা হলো আমাদের গাইড বই, ম্যানুয়াল, একটা ছোটোখাটো ম্যানুয়াল, ঠিক আছে, যেটা হচ্ছে যে কিছু তথ্য আছে, এটা জেনারেল তথ্য আছে, আর এটা দিয়ে এটার মাধ্যমে এবং আপনার পার্সোনাল লাইফস্টাইল রিপোর্ট এবং আপনার রোগ, আপনার ওষুধ, আপনার কতদিন ধরে, এগুলো সব বৃত্তান্ত জেনে তার আলোকে এই প্ল্যানারটা আপনার জন্য তৈরি করা হবে। এটা হলো পার্সোনাল প্ল্যানার। বুঝতে পারছেন কথা? বুঝেন নাই? তাইলে এই পরিকল্পনা অনুযায়ী যদি আপনি চলেন তাইলে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার রোগ ভালো হবে কিনা চিন্তা করবেন না। আমার কথা বুঝতে পারছেন? আপনি কি রেজাল্ট পাবেন সেটা ভাববেন না, কারণ অবশ্যই পরিকল্পনা সঠিক, মানা ঠিক, অবশ্যই ভালো কিছু ঘটবে। আমি কি বুঝতে পারছি? অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে, তবে রেজাল্ট দিবেন হচ্ছে কে? আল্লাহ। তাহলে আপনি মানবেন এবং আশা করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? তার মানে এই মানার পাশাপাশি তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে সিজদায় গিয়ে কান্নাকাটি করাও এটার সঙ্গে জড়িত। এখন আপনি সুস্থতা নিবেন তার কাছ থেকে, চেয়ে নিতে হবে। তো আমি এখানে বিশ্বাস করব যে আপনি বলবেন যে আল্লাহ তোমার তো দিতে অসুবিধা নেই, তোমার তো দয়ার ভাণ্ডার, তুমি তো দয়ার সাগর, হ্যাঁ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাহলে আমারে ক্ষমা করে দাও, তুমি সুস্থ করে দাও, তুমি আমাকে, তোমার কি অভাব হবে, আমি সুস্থ হলে তোমার কি ক্ষতি, তাই না? কোনো ক্ষতি নেই আল্লাহর। তা আপনি সুস্থ হলে আপনারই ভালো। বলে যে আমি সুস্থ হইয়া আমি তো রোজা রাখবো, আমি তো নামাজ পড়বো, আমি তো ইবাদত করব, আমি তোমার দিনের পথে, হ্যাঁ, আমি আরও যেন ভালো কিছু করতে পারি সেই চেষ্টাই করব। তাহলে এত কিছু সুন্দর করে বললে আল্লাহ নিশ্চয়ই শুনবেন। তা
তার মানে এই পরিকল্পনা, আপনি মেডিটেশন সম্পর্কে কাদের কতটুকু ধারণা আছে জানি না, খুব ডিপ লেভেলের মেডিটেশন মানে হলো প্রার্থনা চাওয়া। ওরা চায় হচ্ছে সুপ্রিম পাওয়ারের কাছে, আমরা চাইবো আমার আল্লাহর কাছে। আমার কথা বুঝতে পারছেন? মুনাজাত চাওয়া, আর চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো সিজদা, যেখানে মানুষ সবচেয়ে আল্লাহর নিকটবর্তী থাকেন। আর সবচেয়ে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের সময়, কারণ সবচেয়ে পৃথিবীর নিকটে আল্লাহ তখন থাকেন। তাহলে মনে থাকবে কথাগুলা? এখন এটা তো সুস্থতার সাথে সম্পর্কিত, তাহলে আমি না বলে যাবো কই বোন, তাই না? তা এখন আমাকে তো বলতেই হবে। তা এখন পরিকল্পনা, এই পরিকল্পনাটা আমরা যখন নিব তখন আমরা কি কি বিষয় বিবেচনা করব দেখব। আগে তাহলে কয়েকটা সায়েন্স আপনাকে যেটা বললাম লিঙ্ক আপ করার কথা, যে কোষ, বলেন কোষ খালি আছে কিনা, ভরা আছে কিনা, জায়গা আছে কিনা, অতিরিক্ত চর্বি আছে কিনা, প্রদাহ আছে কিনা, বা টক্সিসিটি আছে কিনা, এই কটা বিষয় আমরা দেখব। তাহলে কোষ পবিত্র থাকলে, মানে কোষ ক্লিন থাকলে আপনি সুস্থ। একটা লোককে সব কোষ ভালো, তাহলে তার কোনোই রোগ নাই। তাহলে আমাদের টার্গেট হলো ওখানে যাওয়া। আমি জানি না আমার সব কোষ ভালো কিনা, বাট আই ফিল লাইক আমার সব কোষ ভালো, আমি ফিল করি। কারণ আলহামদুলিল্লাহ কোথাও কোনো প্রবলেম দেখি না। আমার ঘুমে, আমার খাওয়া দাওয়ায়, চলাফেরায়, শুইলেই ঘুমায় পড়ি। আমার বিরুদ্ধে অবজেকশন আছে, আমি নাকি বালিশে মাথা লাগার আগে নাকি ঘুমায় যাই। তো একটা প্রবলেম আছে ভাই, বুঝছেন? আর আপনি তো ঘুমাইতেই পারেন না, বুঝলেন না? তাহলে আপনার সঙ্গে আমার বেসিক পার্থক্য আছে। পার্থক্য হলো আপনার চিন্তা ভাবনা এবং আমার চিন্তা ভাবনা, আপনার চলাফেরা এবং আমার চলাফেরা, পার্থক্য সেখানে। আপনার খাওয়া দাওয়া এবং আমার খাওয়া দাওয়া। তাহলে আপনি যদি আমার মতো হতে চান, তাহলে আমি যা যা করি আপনি তাই তাই করবেন, ঠিক আছে? তাহলে ব্যাডমিন্টন খেলার জন্য রেডি হন। তা এখন যাই হোক, তা এখন একটা লোক সব কোষ সুস্থ কথাটা হয় না, হতে পারে না। মেজরিটি সুস্থ, কারণ কি আমার শরীরে সবসময় জম্বি সেল আসবে, কিছু ডিফেক্টিভ জিনিস তৈরি হবে, কিন্তু আপনার ইমিউন সিস্টেম ভালো থাকলে, সব কিছু ভালো থাকলে, এটা আবার বডি ওই ড্যামেজ সেলটা রিপেয়ার করে আবার ভালো সেল দ্বারা এটাকে রিপ্লেস করবে। এটাই হলো অটোফেজি, এটাই রোজা, এটাই রোজার উপকার। এটার কারণে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী অসমি 16 সালে, বুঝতে পারছেন? আর আমরা ওই নোবেল উইনিং এই বিজ্ঞানটাকে চর্চা করার মাধ্যমে আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে তারা ওষুধ মুক্ত হয়ে, রোগ মুক্ত হয়ে এখন সুস্থভাবে তারা চলাফেরা করে। তো কি এই যে রোজা, কি ওই যে যা আমরা সবসময় রাখি, তাহলে ওটা দিয়ে উনি নোবেল পালেন আর আমরা এটা দিয়ে ভালো হতে পারলাম না। কারণ কি? কারণ হলো পেঁয়াজ, বেগুনি, তারপর হলো শরবত, তারপর হলো যে রোজার মাসে যে 3 গুণ খরচ হয় খাবার খরচ, এই সব কারণ। যে রোজার মাসে খাইছে 3 গুণ বেশি, কারণ বাজার খরচ হয়েছে অন্য মাসের চেয়ে 3 গুণ জাদা বেশি। আর ঈদের দিন খাইয়া ডায়রিয়া হয়েছে না অনেকের, নাকি? ঠিক আছে, তাহলে আমরা কোষের অবস্থা জানার জন্যে, তাহলে কোষ ভরাট আছে হোমায়ার, কোষ মানে কোষে ইনফ্লামেশন আছে সিআরপি, টিজিএইচডি রেশিও দিয়ে অক্সিডাইজ কোলেস্টেরলের মাত্রা দেখব, ভিটামিন ডি দিয়ে আপনার ইমিউন সিস্টেম, ভিটামিন ডি হচ্ছে ইমিউনোমডুলেটর। তো ভিটামিন ডি কোন কোন খাবারে টাবার, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলতেছে, আবারও সামনে আলোচনা চলবে ইনশাল্লাহ, আলোচনা কন্টিনিউ চলবে। এখন আপনার পার্সোনাল যে প্ল্যানার, এই যে এটার জন্য আমাদের কি কি লাগবে? আপনার ব্লাড রিপোর্ট লাগবে, আপনি কি কি ওষুধ খান, কতদিন ধরে আপনি রুগী, তো আমার ডাক্তার আপনার বৃত্তান্ত জানবেন, ঠিক আছে? জেনে তিনি আপনাকে যে পরীক্ষাগুলো দিবেন, আপনি সেটা করানোর পরে রিপোর্ট নিয়ে ডাক্তার কাছে আবার যাবেন। তো পুষ্টিবিদ আপনার সম্পর্কে কথা বলে আবার রিপোর্ট সহ তার কাছে আবার যাবেন। তো ডাক্তার আপনার রিপোর্ট পাওয়ার পরে আপনাকে আপনার যে নিয়ম কানুনের পরিকল্পনা আপনাকে এখানে লিখে বুঝিয়ে আপনাকে দিবেন। আর আপনার কাজ হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে মানা। 1 মাস মেনে আসবেন, 2 মাস মেনে আসবেন, 3 মাস মেনে এভাবে আসবেন, ঠিক আছে? আশা করছি যে 3 মাসের ভিতরে যদি সত্যিকারে মানেন, ঠিকভাবে মানেন, তাহলে যেগুলো রিভার্স হওয়ার তার মেজরিটি অ্যাবাউট 80-90% আপনার 3 মাসে রিভার্স করে। বুঝতে পারছেন না কথা? তার মানে এই না যে আঙ্গুল কেটে ফেলেছে নতুন আর একটা গজাবে। তা আমি বলেছি রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল ইঞ্জুরি। তো রিভার্সিবল ইঞ্জুরি হচ্ছে যেটা আবার ফেরত আসে, আর ইরিভার্সিবল ইঞ্জুরি হলো ও আর জীবনে ফেরত আসবে না। যেমন আঙ্গুল কেটে ফেলাইছে, ওই কাটা আঙ্গুল মানে এখন 4টা নিয়ে কবরে যাবেন, আর একটা গজাবে না, জীবনে গজাবে না। আমার কথা বুঝতে পারছেন? তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তো হয়েছে, কিছু জায়গা আবার ফেরত আসবে, আর কিছু জায়গা জীবনে ফেরত আসবে।
এখন কতটুকু আসবে বা না আসবে এটা আমাকে বলে লাভ নেই, ওর আপনার আল্লাহ কতটুকু দেবে বা না দেবে সেটা তার সাথে আপনার বোঝাপড়া। ঠিক আছে? তো এখন এই যে প্ল্যানারটা যে আপনাকে বুঝাবে ডাক্তার, তাহলে এইখানে আপনার কাজ হলো ওই যে উনি যেভাবে বলে সেভাবে মানা। তারপরে পুষ্টিবিদ আপনাকে খাবারের তালিকা দিবে, যেমন যার হুমায়ের বেশি তাকে এক ধরনের খাবার হবে, যার ইনসুলিন বেশি, সুগার বেশি, হ্যাঁ, আবার যাদের হুমায়ের ভালো আছে, ইনসুলিন ভালো, সুগার ভালো, সে মেনটেনিং খাবার পাবে। তাহলে খাবারের তালিকা দেওয়ার জন্যে তার এই রিপোর্টের আলোকে তাকে খাবারের তালিকা দিয়ে দিবে, এবং সেটা 1 মাসের জন্য, অনন্তকালের জন্য না। কেননা দেখা গেল সে ভাত না খাইয়া 6 বছর পরে ভাত খায় নাই, তাহলে এ তো বোকা। হুমায়ুর তার ভালো হয়ে গেছে 1 মাসে, ভাত খায় না 6 বছর, এটা কোনো কথা? তাহলে হুমায়ুর ভালো হলেই সে আবার ভাত খাবে। তবে ভাতটা কি ভাত খাবে সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা আছে, কোন ভাত ভালো কোনটা ভালো না এগুলো নিয়ে আমাদের অনেক বড় বড় আলোচনা আছে, সেগুলো আবার আমরা করব, আমার আগামী সেশনগুলো দেখবেন। এরপর হচ্ছে জিমের, ওরা আপনাকে শ্বাসের ব্যায়াম কোনটা আপনি করতে পারবেন, আপনার হার্টের সমস্যা বা কি সমস্যা বলবেন, তার আপনার জন্য যে যে ব্যায়াম দরকার বা করতে পারবেন বা কতটুকু পারবেন, আপনি এইভাবে আপনার সঙ্গে ডিসকাস করে তারা আপনাকে একটা প্ল্যান দেবে 1 মাস। তা আপনাদের উচিত হবে কি আর জীবনে কোনোদিন না আসা, নাকি 1 মাস পরে আবার আসা, এসে আপনি কতটুকু মেনেছেন, পেরেছেন, পারেননি, একদিন আবার ডিসকাস করেন, বসেন, এটা পেরেছি ওটা পারিনি, তাহলে কিভাবে পারবেন, এটা এতটুকু ভালো হয়েছে আর হয়নি, তাহলে কিভাবে সামনে আরও উন্নতি হবে, এটার উপরে বেসিস করে আপনাকে আবার প্ল্যান দেওয়া হবে। তারপরে 2 মাস পরে আবার আসলে আবার আপনাকে প্ল্যান দেওয়া হবে। এইভাবে আমি চাই আপনারা 6টা মাস সুন্দরভাবে মানেন এবং শেখেন। তারপরে আমি চাই যে এবার আপনি নিজের জ্ঞানে চলবেন, শুধু চলবেন তাই না, আপনি অন্যকেও এটা গাইড করতে পারবেন। যেমন এই যে বোন ভালো হয়েছে, উনি শিখেছেন, ওই যে বোন ভালো হয়েছে উনি শিখেছেন, তো শিখে ওনারা মানছেন ওনাদের মতো করে। আমার এখানে যদি 10টা রুগী হাজির করেন যারা ভালো হয়েছে আমাকে ফলো করে, 10 জন বলবে আমি 10 ভাবে মেনেছি, কিন্তু রেজাল্ট হলো ভালো হয়েছে। সবাই একভাবে আমাকে মানার কোনো দরকার নেই, আমার কথা বুঝেন নাই? কারণ এক একজনের প্রবলেম, ওনার যেমন ঘুমে হয় না, আর একজনের যেমন গোস্ত হয় না, মানে মাংস হয় না, চিকন হয়ে গেছে, বুঝলেন না কথা? আর একজনের যেমন ভুঁড়ি বড় কমে না, আর একজনের যেমন ধরেন ক্ষুধা সহ্য করতে পারে না, হ্যাঁ, এক একজনের আরেকজন ধরেন ব্যায়ামের কথা শুনলে গায়ে জ্বর আসে, কথা বুঝলেন না? নড়াছড়া শুনলি তার ইবলিস এসে বলে খবরদার তুই নড়বি না, নড়লি ভালো হয়ে যাবি, তোর তো ভালো হতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন না? ইবলিস সারাক্ষণ ঘুতায় যে ও যেন ভালো হইতে না পারে। তো এই জন্যে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি ইবলিসের ভালো চিন্তা করলে হবে না, আপনার ভালো চিন্তা করবেন। আর আমি আপনাদেরকে শেখাচ্ছি যে রুগী হওয়ার আগে আসতে হবে আমার কাছে, ডাক্তারের কাছে না, আমার কাছে। কেন? কারণ আমরা শেখাবো কেমনে রোগ থেকে বাঁচবেন। রুগী হওয়া লাগবে না, প্রিভেন্টিভ কেয়ার, বুঝেন নাই কথা? তো ডাক্তাররা তো, আপনি যদি একটা লোক যায় তার কোনো রোগ নেই, ডাক্তার গেলে সে বিব্রত হবে, বলে তোমার এটা আমি কি করবো, তোমার তো কোনো কিছু নেই, তুমি তো ভালো, সে বিব্রত হয়। দেখেন আপনি যদি কেউ যায় যে সব রিপোর্ট ভালো, কাইসো কি জন্য করে, এমনি আসলাম, তাহলে একটা ফুল বডি চেক আপ হোক। এখন আর একটা ফুল বডি চেক আপ আর এক বাণিজ্য শুরু হয়েছে, তাহলে একটা ফুল বডি চেক আপ হোক। এখন আমাদের স্যার চিটাগাং মেডিকেল কলেজ, আমাদের স্যার তো তারা ওই বিদেশ সফরে গেছে, এক স্যার আর এক স্যারের সাথে, আমরা পরে জানছি আর কি, আর এক স্যারের মাধ্যমে। ওই কিছু স্যার আছেন আমাদের সাথে একটু বেশি ফ্রি কথাবার্তা বলে, গল্প গুজব করে, স্যাররা তো সবাই, আবার কেউ আছে তো কথাই কয় না, সালাম দিলা মানে অনেক রকম আছে, এখন স্যাররা তো বিভিন্ন রকমের হয়। এখন তো ওই স্যার আবার বলতেছে, কয় যে ওই সবাই মিলে বিদেশ সফরে গেছে, যাওয়ার পরে এখন এই মাউন্ট এলিজাবেথ থেকে সবাই টেস্ট করাইছে ফুল বডি চেক আপ। এখন এক একজন কয় কিছু ধরা পড়লো না, কি কষ্ট, মানে ক্যান্সার ট্যান্সার ধরা পড়লে খুশি হতো, মানে বুঝছেন, টাকাটা জ্বলে গেল, কিছু ধরা পড়লো না। তো যাই হোক, তো এখন আমাদের মাইন্ডসেট এক একজনের এক এক রকম। তো আপনারা আমাদের কাছে আসলে কি কি পাবেন? যাদের রোগ হয়নি তারা পাবেন ভবিষ্যতে যেন রোগ না হয়। তো যাদের ডায়াবেটিস এখনো হয়নি, 10-12 বছর পর ডায়াবেটিস হবে কিনা আজকে বলে দিতে পারো, আজকে হোমায়ার টেস্ট করে আজকে বলে দেওয়া, 10-12 বছর পরে। যার নাই কার ডায়াবেটিস হাত তোলেন, যাদের নাই হাত তোলেন, যারা হাত তুলেছেন আজকে, যাদের হোমায়ার 2-এর বেশি তারা অলরেডি এই ভিতরে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই কথা বুঝেন নাই?
তাহলে হোমায়ার যাদের বেশি, এখনো ডায়াবেটিস হয় নাই, তাদের আসলে ডায়াবেটিস হয়েছে, সুপ্ত আছে, এখনো জানে না, সারফেসে উঠে নাই। তাহলে আপনি ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আপনার বলে দিতে পারবো। আর হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কিনা, হার্ট অ্যাটাক হওয়ার 30-40 বছর আগে বোঝা যায়। কিভাবে? এই দেখেন, যাদের ভিটামিন ডি কম, তারপরে টেস্টোস্টেরন লেভেল কম, তারপরে এইচডিএল কম, যাদের সুগার বেশি, ইনসুলিন বেশি, প্রদাহ বেশি, কোলেস্ট্রল খারাপ যেটা সেটা বেশি, হোমায়ার বেশি। কি বলেছি মনে থাকবে? আবার বলি, যাদের ভিটামিন ডি কম, টেস্টোস্টেরন লেভেল কম, এইচডিএল কম, হোমোসিস্টিন বেশি, সিআরপি বেশি, ইনসুলিন বেশি, চিনি বেশি, সুগার বেশি, খারাপ কোলেস্ট্রল মানে এই টিজিএইচডিএল রেশিও বেশি, অক্সিডাইজড কোলেস্ট্রল, আর হলো হোমায়ার বেশি, তাদের হার্টের ভিতরে বা ওই যে রক্তনালী যেগুলো আছে করোনারি বা যে কোনো রক্তনালী, সেটা ব্রেনের হইতে পারে, রক্তনালীতে অবশ্যই ব্লক হচ্ছে। আমার কথা বোঝেন নাই? এটা হলো পরীক্ষা করে বোঝা যাবে। আর পরীক্ষা ছাড়া বোঝা যাবে কিভাবে? শুনবেন, যে লোক ঘুমায় না, যে টেনশন করে, রাত জাগে, ঘুমাইতে পারে না বা ঘুমায় না, বা টেনশন করে বা রাত জাগে, যে ওই যে প্রসেসড ফুড খায়, সাদা রুটি, সাদা ভাত, সাদা লবণ, সাদা চিনি, সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা, সাফলার, কটন সিড অয়েল, হ্যাঁ, রাইস ব্রান অয়েল, যারা এগুলো খায়, যারা বেশি খায়, বারবার খায়, ব্যায়াম করে না, কায়িক শ্রম করে না, ঠিক আছে, নিজের জন্য সময় নেই, সে ব্যবসা নিয়ে ব্যস্ত, অন্যান্য বিষয়ে ব্যস্ত, বিল্ডিং ডিজাইন নিয়ে ব্যস্ত, হ্যাঁ তো নিজের জন্য সময় নেই। আমার কথা বুঝতে পারছেন? বা আমার মতো রুগী দেখায় ব্যস্ত, হ্যাঁ, নিজের জন্য সময় নেই, তাদের হার্ট অ্যাটাকের জন্য যা যা দরকার তৈরি হচ্ছে। এর পাশাপাশি কি? ওজন বাড়ছে, শক্তি কমছে, গ্যাসের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, বুঝেন নাই? রোগের আগের লক্ষণ, মানে রোগ হয়নি, হবে। আর যাদের রোগ হয়ে গেছে তারা তো লাইনে চলেই আসছেন। তা আমি যখন ওই দাগনবিয়া ফেনীতে মানে ডাক্তারি করছি 19 বছর, তো জিজ্ঞেস, এই কী করো? কয় স্যার লাইনে আসি, মানে লাইন দিছি আর কি। মানে বলে আমি তো প্রথমে বুঝতাম না, কারে বিদেশের লাইন দিছি আর কি, মানে ওখানে মানে কেউ বিদেশ গেছে আর একজন বিদেশের জন্য লাইন দিছে, বুঝেন নাই কথা? জব হলো এইটা, আর কোনো জব নেই, বোঝে নেই। তা আপনারা এখন কেউ রুগী আর কেউ রোগের জন্য লাইন দিছেন, এবার বুঝছেন, মিলাইতে পারতেছেন? তা এখন আপনি রোগের লাইন দিছেন কিনা বোঝার জন্যে আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, মানসিক অবস্থা, যে আপনার শক্তি কমে যাচ্ছে, তারপরে পুরুষত্বে কম ঘাটতি হচ্ছে, নারীত্বে ঘাটতি হচ্ছে, বুঝেন নাই কথা? পারফরমেন্সে সমস্যা হচ্ছে, আগের মতো টেনশন নিতে পারেন না, স্ট্রেস নিতে পারেন না, মনোবল নেই, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, ডিসিশন মেকিংয়ে ডিলে হচ্ছে, অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, শার্প ডিসিশন নিতে পারতেছেন না, হ্যাঁ, তারপর হচ্ছে উদ্যোগ নেওয়ার ক্ষমতা চলে গেছে, এখন আর সাহস নেই, আর উদ্যোগ নিতে ইচ্ছা করে না, একসময় খুব তো এরকম। তো দেখেন ওই যে মিছিলে দেখলাম বেশিরভাগ তরুণ, কিন্তু বুড়া লোক অনেক কম, মানে তরুণ। তাহলে তরুণরা ঝাঁপায় পড়ে, তরুণদের উদ্যোগ নেওয়ার ক্ষমতা আছে। এখন ধরেন যে কোনো মানে আন্দোলন, সেটা তরুণ রক্তের দ্বারা হয়। আমরা তো লড়াচড়া করতে 10 বার ভাবি, বুঝেন নাই কথা? আমার ব্যক্তিগতভাবে ভাবার যথেষ্ট কারণ আছে, কারণ আমি এমন একটা ডিসিপ্লিন নিয়ে কাজ করতেছি যে এই ডিসিপ্লিন নিয়ে অন্য কেউ কাজ করতেছে না, তো আমার সেফটি অনেক গুরুত্বপূর্ণ। তা আমি অযাচিতভাবে কোনো ডিসিশন নিতে পারি না, কোনো কিছু হলে ধাপ করে ঝাঁপায় পড়বো, সেটা আমার পারবো না আমার জন্য না, আপনাদের কথা বিবেচনা করে। যেহেতু আপনারা ওষুধ থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা আছে, এবং এটা বন্ধ হওয়া যেন না যায়, সেজন্য আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা গ্রেটার স্বার্থে, নট ফর মাই ইন্টেনশন, আমার জন্য না। আমার তো মন চায় এখনই লাভ দিয়ে পড়ি, হ্যাঁ, শহীদ হলে তো ভালো, ঠিক আছে, ভালো, কিন্তু কথা হলো যে এই যে আপনারা তারপর কি করবেন, বুঝেন এই কথা? তারপরে আমাদের যে একটা উপায় হলো, সেটার কি হবে, বুঝতে পারছেন? সো আমাকে আমাদের বৃহত্তর চিন্তা করতে হবে। আমার নাম মোহাম্মদ মানিক, আমি সৌদি আরব প্রবাসী। আলহামদুলিল্লাহ। আমি রমজানে 28 তারিখ আসছি। আচ্ছা। তো আমি ট্রাই করছিলাম, স্যার মদিনা মক্কা গেছিল দেখা করার জন্য, তো আসলে আমি বিজনেস করি, এখানে স্যার দেখা করতে পারি নাই, আর আমি ওনার লাইভ দেখছিলাম, তো বাড়িতে আসছি, আমি চলে যাবো 19 তারিখ, এই জন্য স্যারের এখন আপনি আছেন কোথায়? আমি এখন আছি তায়েফে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
আমি তাই হজে আসছি, দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হজে আসতেছি। আর আমি চলে যাবো 19 তারিখের জন্য আসছি আজকে। আচ্ছা, তো এখন এই যে ভাই, হ্যাঁ আমি জাস্ট ওনাকে বলি, তো আপনার এখন ওজন কত আছে? 111 কেজি। 111 কেজি। তো এখন দেখেন এই যে 111 কেজি ওজন আছে, তার মানে আমি নিশ্চিত বলতে পারি তার ইনসুলিন বেশি আছে। ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। গুড, তার মানে এখন দেখেন ডায়াবেটিস হয়নি। বুঝতে পারছেন? আমি আজকে সময় নেই বলে বোঝাতে পারছি না, যদি বোঝাতে পারতাম ভালো হতো। তো সংক্ষেপে বলি এটা হচ্ছে, এখন ওনার ডায়াবেটিস সত্যি সত্যি আছে, কিন্তু ওনার শরীরে এত বেশি ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন ভেতর থেকে তৈরি হচ্ছে, প্যানক্রিয়াস ইনসুলিন কি করছে, ওর সুগারটাকে কোষে ঢুকাতে পারছে বলেই তার রক্তের চিনিটা আমরা মেপে দেখছি নর্মাল। কিন্তু রক্তের চিনিও নর্মাল আর ইনসুলিনও নর্মাল, তাহলে সে ডায়াবেটিকও না, তার ইনসুলিন রেজিস্ট্যান্সও নাই, সে সুস্থ। তাহলে ইনসুলিন আপনি দেখবেন ওর বেশি পাবো। আমার কথা বুঝতে পারছেন? যেমন স্যারের ইনসুলিন কত ছিল? 75 ছিল। তাহলে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হলো 4, তাহলে 4 থেকে ওনার 75 হয়েছে। তাহলে 75 হয়েছে, তার মানে যদি এরকম একটা রুগী ওনার মতো আমি পাই, স্যারের মতো, যে 75, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো আপনি ইনসুলিন নেন, কারণ শরীর থেকে এত ইনসুলিন তৈরি হতে পারে না, মানে এটা এক্সোজেনাস, মানে বাইরে থেকে দিছেন। নাহলে আপনার প্যানক্রিয়াস এই বয়সে এত ইনসুলিন তৈরি করার সেই ক্ষমতা তার নেই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে যারা আমরা এই বিষয় নিয়ে কাজ করি, তা আমরা কি করি, ওই যে ভাতের একটা, ওই যে হাড়ির সব ভাত টিপে না কেউ, একটা ভাত টিপলে বাকিটা বোঝা যায়। আমার আবার অনেকে বলে স্যার আপনি বুজুর্গি জানেন কিনা, মানে কেমনে সব বলে দেন। তো বুজুর্গির বিষয় না, বিষয়টা হলো যে আপনার নলেজ, এক্সপিরিয়েন্স আর হলো আপনার উইজডম। তো যেমন স্যার বুঝে যে কোন ছাত্রটা ভালো, তো তাকালে বুঝে যে কারে দিয়ে কী হবে, কারণ সে বহুদিন এগুলার নিয়ে ডিল করছে। বুঝতে পারছেন? তো এ তাকালে বুঝে, তার মানে তাকালে বুঝে এটা তার বুজুর্গি না, এটা হলো তার উইজডম, তার এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে তার থার্ড আই, বা যেটাকে আপনি ইনটিউশন বলেন। তো ইনটিউশন তো ডেভেলপ করতে হবে। ইনটিউশন তো আর সবার আছে, কিন্তু কেউ ব্যবহার করে না বলে জানে না। তো ইনটিউশন ইউ মাস্ট ডেভেলপ, ইউ মাস্ট প্র্যাকটিস। তো প্র্যাকটিস করলে আপনার ইনটিউশন আসবে, নাহলে আসবে কেন? আমি ডাক্তারদেরকে পড়াইছি 10 বছর ICDDRB-তে, 10 বছর আমি এখানে শিক্ষকতা করছি, ডাক্তার পড়াইছি। কিন্তু দুঃখজনক, আমি দেখেছি দুঃখজনক যে তাদের ভিতরে কেমন জানি একটা, মানে এই যে উপকার স্বীকার করার যে ব্যাপার, এটা তাদের মধ্যে নাই। আমার মনে হয় বেশিরভাগ প্রফেশনালদের মধ্যে এই সমস্যা আছে স্যার। আমার কথা বুঝছেন স্যার? প্রফেশনালদের ভিতরে এই প্রবলেম আছে। প্রফেশনাল জেলাসি মনে হয় কাজ করে, বা কিছু একটা কাজ করে, আমার কাছে মনে হয়। দোজ হু আর প্রফেশনালস, তাদের ভিতরে এই প্রবলেমগুলো আছে। আর ইঞ্জিনিয়ারদের আছে কিনা স্যার বলতে পারবে, আমি দেখেছি, আমি পড়াইছি, তাদের ভিতরে এই প্রবলেম। তাদের একটা সমস্যা হলে 100 জায়গায় কমেন্ট করবে, পোস্ট দিবে, কিন্তু এই যে উপকার সে কোনোদিন বলতে চাবে না, বলবে না, লুকায় রাখবে। হ্যাঁ, গোপনে গোপনে ইয়ে করবে, কিন্তু বাস্তবে উপরে বলবে না। যেমন ওদিনে এক বোন এসে বললো যে একজন নিউরোলজিস্ট, হ্যাঁ, তা উনি ওই যে ভালো হয়েছেন, কিন্তু উনি বাচ্চা হয় না কত বছর জানি, 12 বছর নাকি, 12 বছরের বাচ্চা হয়েছে, কিন্তু এই কথা বলতে পারবে না, কারণ তার হাজব্যান্ড, তার শ্বশুর, এরা সব বার্ডেমের বড় বড় এই জন্যে বলতে চান না। আমার কথা বুঝতে পারছেন? বুঝলেননি? তারপর ওর আন্ডারে কয়েকজন গাইনি ডাক্তার, ওই যে আমাদের নিয়মই ফলো করে তারা হচ্ছে, কিন্তু সে কখনো বলবে না কোথাও, বললে স্বজাতিরা তাকে হামলে পড়বে, এই জন্য বলতে পারবে। আমি কি বুঝতে পারছেন? তো এখন আমি এদেরকে ফোকাস করা কি আমার ঠিক হবে? তো এই জন্যে আমি ওপেন, যে কাউকে আমরা ফিরাবো তা বলছি না, আমি বলছি যে বাট আমরা সাধারণ মানুষকে নিয়ে থাকতে চাই, কারণ সাধারণ মানুষের পাশে কেউ নাই। তারা রুগী হলে রোগ পুষছে, বুঝতে পারছে না, তাদেরকে মাথার উপর ভর করে মন্ত্রী হচ্ছে, তাদের উপরে আবার সেই তাদের ট্যাক্সের টাকার অস্ত্র ব্যবহার করছে। আমার কথা বুঝতে পারছেন? তা আসলে সাধারণ মানুষ নিজেরা পণ্যে পরিণত হয়েছে, তাদেরকে ড্রাগ ইন্ডাস্ট্রি পণ্যে বানিয়েছে, তাদেরকে ফুড ইন্ডাস্ট্রি পণ্যে বানিয়েছে। হ্যাঁ, তারা আসলে না বুঝে কেমন জানি, ওই যে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে এদের জানি কিভাবে জানি ছুটাছুটি করছে, মানে দিক বিদিকহীনভাবে তারা ছুটতেছে, তো কোনো একটা সঠিক পথ নেই। অন্ধকার হলো, দাঁড়ায় থাকলো, আবার বিদ্যুৎ ঝলকানি দিল, মানে কীরকম জানি, মানে আপনাদের মতো অবস্থার। আপনারা দেখবেন যে চিত্রটা সুন্দর করে সূরা বাকারাতে আল্লাহ চিত্রায়ন করে দিয়েছে। তা আপনারাও কেমন যেন অন্ধের মতো পথ হাতড়িয়ে বেড়াচ্ছেন। ওই পীর সাহেবের কাছে গেলে হয়তো ফু দিলে ভালো হবে, ডাক্তার সাহেবের কাছে গেলে হয়তো ভালো হবে, হ্যাঁ, কেউ কেউ ওঝার কাছে যাচ্ছে, কেউ কেউ আবার ওই যে মানে হোমিও, কেউ আবার এলোপ্যাথি, কেউ আবার ওই যে আয়ুর্বেদ। আসলে হয়েছে কি ভাই, নিজের লাইফস্টাইল যেটা নিজের হাতে, সেটা ঠিক না করে আপনি যত্রতত্র যেখানেই যান, আসলে সেটা আপনার ভিতরে। এই জন্য নো দাই সেলফ,
নিজেকে জানুন এবং নিজেকে পরিবর্তন করুন। ঠিক আছে? তো ওনার ক্ষেত্রে উনি এই নিয়ম মানার পরপরই দেখবেন ক্ষুধা চলে যাবে, তারপর উনি রোজা রাখবে, তারপর উনি ব্যায়াম করবেন, তখন ব্যায়াম করতে পারেন, শরীর হালকা হয়ে যাবে, ঘুমাবে, নিয়ম মানবে, দেখবেন ওর ওজন ভালো হয়ে যাবে। আর এই ওজন বাড়ার ফলে তার যেই সমস্যা কিছুই থাকবে না। ঠিক আছে? তাহলে এর জন্য খরচ কিছু নেই, খরচ হলো সে টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনে খাবে। এই আগে এতগুলো খাইছে, এত ওজন বাড়াইছে, এখন অল্প খাবে, তাহলে খরচটাও কমে যাবে। আর ফিউচার হলো অপারেশন থেকে বাঁচবে, সেই টাকা সেভ হইলো, ফিউচার ইনভেস্টমেন্ট, যে বুক ফাড়া লাগলো না, ফিউচার ইনভেস্টমেন্ট। ফিউচার ইনভেস্টমেন্ট হলো সে রুগী না, তার ওষুধ লাগে না, তার ডাক্তার লাগে না, তার অপারেশন লাগে না, তার পরীক্ষা নিরীক্ষা লাগে না। এটা হলো ফিউচার ইনভেস্টমেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো সে তারুণ্য এনজয় করে। বোঝা গেল? তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।